শুভরাত্রি। আজকের বিশেষ খবরগুলি হল, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন তফসিলি জাতির জাতীয় কমিশনের সদস্য অঞ্জু বালা। এবার নাবালিকাকে গণধর্ষণ গ্রেপ্তার বাঙালি পড়ুয়াসহ 4 জন। রাফাহতে আক্রমণ থামাতে আন্তর্জাতিক আদালতে গেল দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে রঙের কারখানায় আগুন, মৃত্যু 11 জনের, 4 ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনল আগুন দমকল বাহিনী। উচ্চ মাধ্যমিকে 2 পরীক্ষার্থী সাসপেন্ড। মাধ্যমিকের পর একই ঘটনা ঘটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেও। ফের তপ্ত সন্দেশখালী, বিজেপির পর এবার অভিযানে কংগ্রেস। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। দূরদর্শনে নিয়মিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি সম্প্রচারের দাবি পরিষদের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন তফসিলি জাতির জাতীয় কমিশনের সদস্য অঞ্জু বালা। উত্তর দিনাজপুর জেলার সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার বাহিনীর মানবিক অত্যাচারের কাহিনী ক্রমশ প্রকাশ্যে আসছে। স্থানীয় মহিলারা ভয় কাটিয়ে শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। সংবাদ মাধ্যমের সামনে তারা নিঃসংকোচে শাহজাহান বাহিনীর দ্বারা যৌন নিপীড়নের কাহিনী বর্ণনা করছেন। তৃণমূলের অশোকনগরের বিধায়ক বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে মহিলাদের শিখিয়ে পড়িয়ে নেওয়ার অভিযোগ তুললেও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলি সন্দেশখালীতে তৃণমূলের সন্ত্রাসের চিত্র প্রকাশ্যে নিয়ে আসছেন। আজ শুক্রবার সন্দেশখালী গিয়েছিলেন তফসিলি জাতির জাতীয় কমিশনের সদস্য অঞ্জু বালা। তিনি নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে সওয়াল করেন। সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য পেশ করার সময় যথেষ্ট উত্তেজিত দেখাছিল অঞ্জু বালাকে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। অঞ্জু বালা বলেন, আমি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিজিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি সন্দেশখালীর মহিলাদের বাংলায় বলা কথাকে হিন্দিতে অনুবাদ করে সমগ্র দেশের সামনে সন্দেশখালীর সন্ত্রাসের চিত্র তুলে ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা হলেও মমতার নামের কোনো চিহ্ন নাই তার মধ্যে। তিনি সমগ্র ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা করেছিলেন। এখানে কোনো এফআইআরই রুজু করা হয়নি। এখানে এসটি ও মৎস্যজীবী মহিলাদের ঘরে ডেকে ডেকে নির্যাতন করা হয়েছে। আর মুখ্যমন্ত্রী ওই সমস্ত দুষ্কৃতীদের সংরক্ষণ দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন। দেশ আপনাকে ক্ষমা করবে না। গোটা দেশ আপনার কাছে সব প্রশ্নের উত্তর চাইবে। এবার নাবালিকাকে গণধর্ষণ গ্রেপ্তার বাঙালি পড়ুয়াসহ 4 জন। বারবার পড়ুয়াদের আত্মহত্যার ঘটনায় শিরোনামে থেকেছে রাজস্থানের কোচিং হাবকোটা। এবার সেখানেই গণধর্ষণের শিকার এক নাবালিকা। পুলিশ জানিয়েছে 4 পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট উমা শর্মার অভিযোগ, নির্যাতিতাকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। অভিযুক্তদের মধ্যে একজন বাঙালি বলে জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সূত্রে জানা যাচ্ছে, গত 13 ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। এরপরই তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্ত ও তার 3 সঙ্গীকে। জানা যাচ্ছে অভিযুক্তদের একজন বাঙালি, বাকিরা উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা। রাফাহতে আক্রমণ থামাতে আন্তর্জাতিক আদালতে গেল দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনের রাফাহ শহরে ইসরায়েলের আক্রমণ থামাতে আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি জানিয়েছে তারা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকে বলেছে ইসরায়েল এবার রাফাহতে সামরিক কার্যকলাপ চালানোর কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালত তার ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে থামাক এবং গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করুক। সাউথ আফ্রিকা আরও জানিয়েছে ইসরায়েল যে রাফাহতে সামরিক অভিযানের কথা বলেছে তাতে প্রচুর মানুষ মারা যাবেন এবং ধ্বংসলীলা চলবে। তাদের মতে এটা 2024 সালের 26 জানুয়ারি আন্তর্জাতিক আদালতের রায় ও জেনোসাইড কনভেনশনের বিরোধী। এর আগে গত মাসে আইসিজে রায় দিয়েছিল ফিলিস্তিনের গাজাতে গণহত্যা বন্ধ করতে ইসরায়েল যেন সব ধরনের ব্যবস্থা নেয়। তখন সাউথ আফ্রিকায় আইসিজেতে আবেদন জানিয়েছিল। এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মঙ্গলবার ইসরায়েলের রাফাহতে আক্রমণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালটিকে পাশে নিয়ে বার্লিনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি এই ঘোষণায় রীতিমতো চিন্তিত। যদিও এটা স্পষ্ট হয়ে গেছে রাফাহতে হামাসের বিশাল উপস্থিতি আছে এবং ইসরায়েলেরও নিজেকে রক্ষা করার অধিকার আছে। বেয়ারবক বলেছেন, রাফাহ থেকে সাধারণ মানুষ যাতে নিরাপদে অন্যত্র চলে যেতে পারে, ইসরায়েলকে সেই ব্যবস্থা করতে হবে। দিল্লিতে রঙের কারখানায় আগুন, মৃত্যু 11 জনের, 4 ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনল আগুন দমকল বাহিনী। একটি রঙের কারখানায় আগুন লেগে মৃত্যু হল 11 জন শ্রমিকের। ঘটনাটি দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে বৃহস্পতিবারের ঘটনা। দমকলের 22টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 4 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মৃতদেহগুলি শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকা আগুন লেগে যায়। বিকেল 5:30 নাগাদ দমকলের কাছে খবর যায়। এর কিছু পরেই দমকলের 22টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় 4 ঘণ্টার চেষ্টায় রাত 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। উচ্চ মাধ্যমিকে 2 পরীক্ষার্থী সাসপেন্ড। মাধ্যমিকের পর একই ঘটনা ঘটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেও। প্রশ্ন ভাইরালের চেষ্টার অভিযোগ ওঠায় 2 পরীক্ষার্থীর পরীক্ষা সাসপেন্ড করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একজন স্মার্টফোন এবং আরেকজন স্মার্টওয়াচ নিয়ে ঢুকেছিল বলে অভিযোগ। তাদের হাতে নাতে ধরে পরীক্ষা সাসপেন্ড করে সংসদ। মালদহের একটি গ্যাংকে চিহ্নিত করা হয়, যারা রীতিমতো পরিকল্পনা করে এই ঘটনা ঘটাচ্ছিল। শিক্ষামন্ত্রী বলেছিলেন, যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা কেউ পড়ুয়া নয়। একটি চক্র রয়েছে। পুলিশ তদন্ত করছে। মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রয়েছে। তারপরও কি করে এমন ঘটনা ঘটছে তা ভাবাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। ফের তপ্ত সন্দেশখালী, বিজেপির পর এবার অভিযানে কংগ্রেস। সন্দেশখালীর পথে এবার কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল গ্রামে ঢোকার চেষ্টা করে। পুলিশ পথ আটকায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কংগ্রেস নেতৃত্ব। রাস্তায় বসে পড়েন অধীরও। আজ বেলা 12টা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সরবেরিয়াতেই বাধা পান তিনি। পুলিশি বাধার মুখে পড়ে রামপুরের নস্করপাড়ায় রাস্তায় বসে পড়ল সেন্ট্রাল হাই পাওয়ার কমিটি। রাস্তায় বসে ধরনা অবস্থান চালিয়ে যাচ্ছেন। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকেও গলল না বরফ। বৈঠক শেষে বেরিয়ে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে দিলেন। সে সঙ্গে জানিয়ে দিলেন, দিন 2 আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সাংসদ পদ ছাড়তে চান, এমনকি আগামী লোকসভা নির্বাচনে আর প্রার্থীও হতে চান না। গত কয়েকদিন ধরেই মিমি চক্রবর্তীকে কেন্দ্র করে জল্পনা তৈরি হচ্ছিল। আসলে গত 3 দিনে একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সোমবার ইস্তফা দিয়েছেন নিজের এলাকার 2টি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে। মঙ্গলবার ইস্তফা দেন সংসদের 2টি পদ থেকে। সাংসদের ক্ষোভ প্রশমনের জন্য সরাসরি নেত্রীর সঙ্গে বৈঠক ঠিক হয় বৃহস্পতিবার। এদিন মমতার সঙ্গে বৈঠকে যোগ দিলেও সেই বৈঠক শেষ হয় মিনিট 15-র মধ্যেই। বৈঠক শেষে মিমি যা বলে গেলেন তা রীতিমতো বিস্ফোরক। অভিমান ঝরে পড়েছে তৃণমূল সাংসদের কথায়। মিমি বললেন, রাজনীতি আমার জন্য নয়। এটা আমি বিশ্বাস করি। আমি নিজের দল তো ছেড়েই দিলে অন্য দলকে নিয়েও কখনো খারাপ কথা বলিনি। তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে? আমি দিল্লিতে থাকলে বলা হয় সাংসদ তো দিল্লিতেই থাকেন, আবার কলকাতায় থাকলে বলা হবে আমি তো দিল্লিতেই যাই না। তাহলে সাংসদ করে লাভ কি হল? দূরদর্শনে নিয়মিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি সম্প্রচারের দাবি পরিষদের। দূরদর্শন কেন্দ্রে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার মহাসচিব ড স্বপন সিনহা শিলচর দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম এক্সিকিউটিভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। মহাসচিব ড স্বপন সিনহা বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরে বলেন, শিলচর দূরদর্শন কেন্দ্রের আওতায় বরাকের 3 জেলা ছাড়াও ত্রিপুরা ও মণিপুরের সীমান্তবর্তী এলাকাগুলো পড়ে, অর্থাৎ দূরদর্শনের নেটওয়ার্কের আওতায় পড়ে এবং এসব অঞ্চলে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর জনসংখ্যা অধিক। ফলে শিলচর দূরদর্শন কেন্দ্রে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি সম্প্রচারের জোরালো যৌক্তিকতা রয়েছে। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ এই দাবি নিয়ে স্মারকপত্র পেশ করেন স্টেশন ডিরেক্টরের কাছে, ডিরেক্টর তথা গুয়াহাটির অধিকর্তার কাছে, এবং এও আশ্বাস দেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকাগুলোতে সমাজের ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্প্রচারের ব্যবস্থা করবেন। খবর পড়া এখানে শেষ হল।